বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজু মুস্তাফিজ এবং গাইবান্ধা থেকে শামীম আল শাম্মু। প্রথমে কুড়িগ্রামের খবর আপনাদের জানিয়ে দিব। রাজু, কুড়িগ্রামে আজ বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বলা হচ্ছে যে কিছুটা উন্নতি হয়েছে, তারপর সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। শুভ সকাল শ্রাবণী। আসলে আপনাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আসলে কুড়িগ্রামের পানি গতকালও কিছুটা কমলো, আজকে আবার নতুন করে ধরলা এবং দুধকুমার নদী পানি বাড়ছে এবং দুধকুমার নদী বিপদসীমার 9 সেন্টিমিটার এবং ধরলা নদী বিপদসীমার সুই একদম সমান রয়েছে। আর ব্রহ্মপুত্র নদী বিপদসীমা 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পানি কমা বাড়ার মধ্যেই মানুষের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে। যেসব মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল তারা বাড়ি ফিরতে শুরু করেছে। নতুন করে পানি বাড়াতে তারা আবার আতঙ্কিত হয়ে পড়েছে এবং আজ থেকে টানা 15 দিন প্রায় এইসব বন্যার কারণে কুড়িগ্রাম জেলায় 2 থেকে 2.5 লাখ মানুষ পানিবন্দী থাকার কারণে তারা চরম দুর্ভোগে পড়ছে এবং তারা যে আসছে বাড়িতে এসে তাদের যে থাকার যে পরিবেশ এটি এখনো তৈরি হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এটি তৈরি হতে আরও 3-4 দিন সময় লাগবে, কারণ ঘরের মধ্যে বালু এবং পানিতে থাকতে থাকতে ঘরের যে জিনিসপত্রগুলো এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এই যে অবস্থাটা, এই অবস্থায় তাদের ঘরের মেরামতের জন্য আরও সময়ের দরকার এবং তাদের যে ভাঙা ঘর একদিকে সংকট, আরেকদিকে তাদের খাবারের সংকট। এই 2 সংকটে মানুষগুলো প্রায় নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। আপনাকে বলে রাখি যে এবারে যে বন্যা কুড়িগ্রাম জেলা 7,335 হেক্টর জমির ধান, পাট, বিভিন্ন শাকসবজি সহ সব কিছুই পানির নিচে তলিয়েছিল টানা 15 দিন এবং অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, এইসব ফসল নষ্ট হয়ে গেছে। আমি কুড়িগ্রামের পাঁচগাছির এবং মোগলবাসার, নওদাবশ, চরসিতাইঝার সহ যে কুড়িগ্রামের যে সবজি জোন ছিল এগুলি ঘুরে দেখেছি যে প্রতিটি সবজি ক্ষেত এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। কৃষকরা বলছে তারা যে কষ্ট করে যে সবজিগুলো আবাদ করেছিল এবং যে খরচ করেছিল এই বন্যায় তাদের সর্বশেষ আর কিছুই থাকলো না, এখন তারা চরম দুর্ভোগে পড়েছে। আপনাকে আরেকটি কথা বলি যে জেলা প্রশাসক আমাকে বলেছেন তিনি এ পর্যন্ত 537 মেট্রিক টন চাল, 35 লক্ষ টাকা এবং 24,000 নিঃশুল্ক খাবার মানুষের মধ্যে বিতরণ করেছেন। যে পরিমাণ যিনি খাবার এবং টাকা বিতরণ করেছেন এটা প্রয়োজনের তুলনায় আসলেই অনেক কম। পাশাপাশি মানুষজন দীর্ঘদিন পানিতে থাকতে থাকতে তাদের শরীরে ঘা এবং জ্বর, টাইফয়েড এইসব রোগে আক্রান্ত হচ্ছে। এইসব রোগের জন্য মাত্র 20,000 স্যালাইন এবং 20,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং আর কিছু জরুরি ঔষধ ইতিমধ্যে বিতরণ করেছেন। তবে এইসব ঔষধ যে প্রয়োজনের তুলনায় কম, সেটা আমি যেখানেই গেছি ওই গ্রামের লোকজন আমাকে বলেছে যে আসলে এই মুহূর্তে দরকার খাদ্য এবং জরুরি ভিত্তিতে ঔষধের দরকার, কারণ পানি একবার বাড়ছে একবার কমছে এবং এই বন্যাটা মনে হচ্ছে যে এবার দীর্ঘস্থায়ী হবে। এটা স্থানীয় বিশেষজ্ঞরা আমাকে বলছেন যে আসলে আপনি বলছিলেন বন্যা দীর্ঘস্থায়ী হবে এবং সেই অনুযায়ী প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং বলছিলেন যে স্বাস্থ্য খাত ছাড়া অন্যান্য বিষয়ে নানা রকম ত্রাণেরও একটু সমস্যা আছে। আপনি খোঁজখবর রাখুন, আমরা আমাদের গাইবান্ধার যে প্রতিনিধি শামীম আল শাম্মু তার কাছ থেকে গাইবান্ধার পরিস্থিতি জানবো। গাইবান্ধার আজকের বন্যা পরিস্থিতির কি খবর? কোন কোন নদীর পানি বেড়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটি খবর আমরা দেখছিলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ শ্রাবণী। গাইবান্ধার নদ নদীর পানি কথা আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধার নদ নদীর পানি 6 তারিখ থেকে কমতে শুরু করেছিল, আবার কিন্তু গত বুধবার থেকে সেই পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। আবারও যদিও পানি কমছে, পানি কখনো হ্রাস পাচ্ছে কখনো বৃদ্ধি পাচ্ছে। আজকে গাইবান্ধায় যে প্রধান নদ নদীগুলো আছে এর মধ্যে যমুনা, ব্রহ্মপুত্রের পানি কমেছে, তবুও যমুনা
যমুনা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি কমেছে, অপরদিকে তিস্তা, করতোয়া সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এই দীর্ঘদিন ধরে কিন্তু পানিবন্দী হয়ে আছে গাইবান্ধার 4 উপজেলায় প্রায় 26,000 পরিবার। এই মানুষগুলো দীর্ঘদিন এই বন্যা কবলিত মানে পানিবন্দী থাকার কারণে তাদের কিন্তু দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাদের ইতিমধ্যেই তাদের সঞ্চিত শুকনো খাবার শেষ হয়ে গেছে এবং আপনি জানেন যে প্রশাসনের পক্ষ এবং বিভিন্ন সংস্থা থেকেও আমরা ত্রাণ তৎপরতা লক্ষ্য করছি, কিন্তু এই বিস্তীর্ণ এলাকা এবং বিপুল জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ পর্যাপ্ত নয়, যার ফলে এই মানুষগুলো কিন্তু চরম খাদ্য কষ্টে আছে। এর পাশাপাশি যে চরাঞ্চলের মানুষ, তাদের অন্যতম অর্থকারী বিষয় হচ্ছে সেটি হচ্ছে গবাদি পশুপালন। তারা সারা বছর ধরে পশুপালন করেন এবং কুরবানি ঈদ সহ সুবিধাজনক সময় তারা বিক্রি করে থাকেন। এই বন্যায় তারা যেমন নিজেরা বিপাকে পড়েছেন, এর বেশি বিপাকে পড়েছেন তারা গবাদি পশু নিয়ে। তারা যেমন নিজেরাও খাদ্য সংকটে আছেন, গবাদি পশুর চারিদিকে প্লাবিত হয়, চারণভূমি প্লাবিত হয়, গবাদি পশুর গোখাদ্য সংকটে আছেন। এই আপনি যে কথাটি বলছেন যে গাইবান্ধা শিক্ষা প্রতিষ্ঠান, গাইবান্ধায় গত 3 তারিখ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় এবং রাস্তাঘাট ডুবে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এখনো পাঠদান বন্ধ রয়েছে এবং হয়তোবা বন্যার পানি কমে গেলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদিও পানি নেমে গেছে, কিন্তু আসলে পাঠদানের পরিবেশ এখনো হয়নি। সেখানে কাদা, পানি, দুর্গন্ধ, এটি কিন্তু পরিবেশ ফিরে আসতে আরো হয়তো বা কয়েকদিন সময় লেগে যেতে পারে। যে বিষয়টি হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে যে বন্যা প্রতি বছরই কিন্তু কম বেশি সেখানে বন্যা হয়, তো স্থানীয়দের দাবি এই প্রতিষ্ঠানগুলো আসলে একটু উঁচু করা, যাতে বন্যার পানি থেকে এগুলো রক্ষা পায় এবং শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, এটি কিন্তু এলাকাবাসীর দাবি। অঞ্চলে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং সেখানে মানুষ প্রায় কয়েকশো পরিবার তারা কিন্তু তাদের ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেকেই তাদের বাড়িঘর উদ্ধার করতে পেরেছেন, তারা সেগুলো নিয়ে আসলে কোথায় যাবেন, কি করবেন, এটি একটি দুশ্চিন্তার বিষয় হয়ে তাদের দাঁড়িয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে বন্যা তো হচ্ছে, কিন্তু বন্যা পরবর্তী যে ভাঙন সেটিতেও কিন্তু ভালোই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। আপনারা খোঁজ খবর রাখতে থাকুন, আমরা দর্শকদের প্রতি মুহূর্তে গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরের সব জেলার বন্যা পরিস্থিতির খবর জানিয়ে দেব।